করতে যাচ্ছি সেটা হচ্ছে অধ্যায় 3, ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। অর্থাৎ এই যে 200 বছর ধরে ইংরেজরা আমাদেরকে শাসন করলো, তার প্রথম 100 বছর কিন্তু কোম্পানি দ্বারা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা শাসিত হয়েছে, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। তো এই চ্যাপ্টারে আমরা দেখব যে ব্রিটিশ সরকারের অধীনে যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ চলে গেল, তখন কিভাবে তারা শাসন করলো। অর্থাৎ এই চ্যাপ্টারের বিষয়বস্তু কিন্তু ব্রিটিশ আমলে পুরোপুরি ভারতীয় উপমহাদেশ কিভাবে শাসন হলো এটা নিয়ে। তো প্রথমে যে টপিকটা আসে সেটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন এবং এর প্রক্রিয়া। তো আমরা আগের চ্যাপ্টারের কথা যদি একটু বলি, একদম লাস্ট অংশ কিন্তু ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। তো এই যে বিদ্রোহটা হলো, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে এই যে বাংলার সিপাহীরা বিদ্রোহ করলো, তারপরে কিন্তু ইংরেজ কোম্পানি কিন্তু একটু নড়বড় অবস্থা দেখা দিল। অর্থাৎ কোম্পানির শাসনটা কিন্তু অনেকটাই দুর্বল অবস্থায় চলে গিয়েছিল, কারণ তখন কিন্তু কোম্পানির শাসনের বিরুদ্ধে দেশের অনেক মানুষজন কিন্তু প্রতিবাদ করা শুরু করছিল এবং বিদ্রোহ কিন্তু করে ফেলেছে। তো এই কারণে ব্রিটিশ যে সরকার, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের একটা নতুন আইন প্রণয়ন করতে হবে এবং এই আইন দ্বারা পুরোপুরি মানে ব্রিটিশ সরকারের অধীনে হচ্ছে এই ভারত শাসন আইনটা চলে যাবে। যে কারণেই কিন্তু এই 1858 সালে নতুনভাবে ভারত শাসন আইন কিন্তু কার্যকর করা হয় এবং এই আইনের মাধ্যমে কিন্তু বলা হয় যে এখন থেকে এই ভারত শাসনের দায়িত্ব কিন্তু ব্রিটিশ রাজা বা রানীর উপর বর্তাবে। অর্থাৎ ব্রিটিশ রাজা বা রানী থাকবে এর প্রধান শাসনকর্তা এবং তার অধীনে কিন্তু সব ধরনের কাজকর্ম চলবে। তো তার পক্ষে এই যে ব্রিটিশ রাজা বা রানী, তার পক্ষে মন্ত্রিসভার একজন সদস্য কিন্তু ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করবে এবং সেই সময় থেকে কিন্তু এই যে ব্রিটিশ রাজা বা রানীর অধীনে যে শাসনটা দেওয়া হলো, তারপর থেকে কিন্তু এই কোম্পানি এবং ব্রিটিশ সরকারের যে যৌথ শাসনটা ছিল তার আগে 1858 সালের পূর্বে, সেটার কিন্তু অবসান হয় এবং ব্রিটিশ মন্ত্রিসভার যে সদস্য হচ্ছে ভারত শাসনের দায়িত্ব থাকবেন, তার পদবি কিন্তু দেওয়া হয় ভারত সচিব। অর্থাৎ একটা মন্ত্রিসভা থেকে একজন সদস্য নির্বাচিত করা হবে, সেখান থেকে যাকে প্রধান নির্বাচিত করা হবে সেটা হচ্ছে ভারত সচিব, যিনি এই ভারত শাসনের দায়িত্বে থাকবেন এবং তার কাজ ছিল এই ব্রিটিশ রাজা বা রানীকে সব ধরনের খবরাখবর দেওয়া বা শাসনের ব্যবস্থা সম্পর্কে জানানো। তো তিনি কিন্তু তার কাজের জন্য এই মন্ত্রিসভা এবং যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের নিকট কিন্তু দায়ী থাকবেন এবং ব্রিটিশ যে মন্ত্রিসভা তার নির্দেশেই কিন্তু এই ভারত সচিব কাজ করবেন এবং তাকে সাহায্য করার জন্য কিন্তু 15 সদস্যের একটা পরিষদও গঠন করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে ভারত শাসন আইন কার্যকর করা হলো 1858 সালে, এর মাধ্যমে কোম্পানি থেকে পুরোপুরি শাসন ব্যবস্থাটা নিয়ে যাওয়া হলো ব্রিটিশ রাজা বা রানীর অধীনে এবং তার প্রধান যে মাধ্যম সেটা ছিল ভারত সচিব। অর্থাৎ একজন ভারতীয় যে মন্ত্রিসভা এবং পার্লামেন্টের মাধ্যমে ভারত সচিবকে নির্বাচিত করা হবে এবং তাকে সাহায্য করার জন্য কিন্তু 15 সদস্যের একটা পরিষদেরও ব্যবস্থা করা হয় এবং এই যে 15 জন সদস্য, তাদের মধ্যে 8 জন সদস্যকে কিন্তু ব্রিটিশ সরকার নির্বাচিত করবেন। এরকম একটা কথাও কিন্তু ছিল যে 8 জন সদস্যকে ব্রিটিশ সরকার এবং অবশিষ্ট যে 7 জন, সেই 7 জনকে কিন্তু কোম্পানির পরিচালকরা মনোনীত করবেন। এরকম একটা, অর্থাৎ কোম্পানি এবং সরকার মিলে এই 15 জন সদস্যকে নির্বাচিত করবেন, এরকম একটা কথা কিন্তু বলা হয়। এছাড়া এই 15 জন সদস্যদের কিন্তু ভারতে প্রায় 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এরকম একটা শর্তও কিন্তু দিয়ে দেওয়া হয়। তো ইংল্যান্ডে যেমন হচ্ছে আমাদের ইংল্যান্ডে যখন রানীর দ্বারা যেহেতু শাসিত হতো, ইংল্যান্ডের মতো ভারতবর্ষও কিন্তু এই মহামান্য রানীর দ্বারা শাসিত হবে, এরকম একটা কথা কিন্তু বলা হয়। এবং রাজপ্রতিনিধি, অর্থাৎ ভারত শাসনের জন্য যে একজন রাজপ্রতিনিধি দরকার, সেই রাজপ্রতিনিধি কিন্তু দেওয়া হয় একজন ভাইসরয়কে। তো এই যে ভারতের যেসব সামরিক বিষয়, তো এই সামরিক বিষয়গুলো কিন্তু ভারত সচিব দায়িত্ব নেন। অর্থাৎ সামরিক যে কার্যাবলীগুলো আছে ভারতবর্ষের, সেই কার্যাবলীগুলো নিয়ে যেসব তথ্য পেশ করতে হবে, এটা কিন্তু দায়িত্ব দেওয়া হয় ভারত সচিবকে। তো ভারত সচিব এবং ভাইসরয় দুইজনের দায়িত্ব কিন্তু আলাদা করে বলে দেওয়া হয়। এখানে দেখতেই পাচ্ছ যে দুটো পদকে কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, একটা ভারত সচিব আর একটা হচ্ছে ভাইসরয়। তো ভাইসরয়কে ভারত সচিবের নির্দেশে কাজ করার কিন্তু কথা বলে দেওয়া হয়। অর্থাৎ ভারত সচিব থাকবেন প্রধান এবং তার নির্দেশে কিন্তু এই ভাইসরয় কাজ করবেন এবং একই সাথে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনা এবং নৌবাহিনী এগুলো কিন্তু সবই ব্রিটিশদের অধীনে করে দেওয়া হয়, অর্থাৎ কোম্পানির শাসনটা আস্তে আস্তে পুরোপুরি এই ব্রিটিশ যে পার্লামেন্ট সেখানের অধিকারে দেওয়া হয়। এছাড়া কোম্পানির কর্মচারীর যে পদোন্নতি কিংবা যে বদলি এই সমস্ত দায়িত্ব কিন্তু এই ভাইসরয়কে দেওয়া হয় এবং কর্মচারী নিয়োগের জন্য কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাও চালু করা হয়। তো এভাবে কিন্তু এই ভাইসরয় এবং ভারত সচিবের দায়িত্বটা কিন্তু সুনির্দিষ্টভাবে বন্টন করে দেওয়া হয় এবং এর মাধ্যমে কিন্তু 1858 সালের মাধ্যমে এই ভারত শাসন আইন কার্যকর করার মাধ্যমে কিন্তু কোম্পানি শাসনের অবসান ঘটে এবং প্রত্যক্ষ শাসনের সূত্রপাত হয়। অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ রাজের যে সরাসরি বা প্রত্যক্ষ শাসন এটা কিন্তু শুরু হয় 1858 সালের দিকে এবং ব্রিটিশ ভারতে সর্বপ্রথম যিনি ভাইসরয় ছিলেন তিনি কিন্তু ছিলেন লর্ড ক্যানিং, অর্থাৎ তিনি প্রথম ভাইসরয় হয়ে ভারতবর্ষে আসেন এবং ভাইসরয়ের কাজ কিন্তু মূলত ছিল এই যে ভারতবর্ষের বিভিন্ন শাসন, তারপরে এই যে সেনা ও নৌবাহিনী নিয়োগ দেওয়া, এইসব সামরিক কার্যাবলী এগুলো সম্পর্কে কিন্তু দেওয়া, অর্থাৎ পুরো ভারতবর্ষ শাসন করা এবং সেগুলো মহামান্য রানীকে কিন্তু তথ্য দেওয়া বা তার অধীনে কিন্তু সব কাজ করা, এগুলো কিন্তু ছিল এই ভাইসরয়ের দায়িত্ব। তাহলে আমরা দেখলাম যে 1858 সালে এই যে ভারত শাসন আইনটা প্রণয়ন করা হলো, এর মাধ্যমে কিন্তু ভারত সচিব এবং ভাইসরয় নামে দুটো নতুন পদ তৈরি করা হলো এবং তারা কিন্তু মহামান্য রানীর হয়েই কাজ করতেন এবং এর মাধ্যমে কিন্তু কোম্পানির যে শাসনটা সেটা কিন্তু শেষ হয়ে গেল, কারণ কোম্পানির শাসনের মাধ্যমে কিন্তু ভারতবর্ষে বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল, দুর্নীতি দেখা দিচ্ছিল এবং এই জনগণ কিন্তু অনেকটাই বিরুদ্ধে চলে গিয়েছিল। এই কারণে কিন্তু পুরোপুরি ভারত শাসনের দায়িত্ব কিন্তু ব্রিটিশ সরকার নিয়ে নেয়। তো বন্ধুরা, আমরা তো আজকে অনেক কিছু জানলাম, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। বলো তো কত সালে ভারত শাসন আইন কার্যকর করা হয়? আমরা কিন্তু আজকে এটা শুরুতেই বলেছি, সো তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা কিন্তু দেখেছি যে 1858 সালে ভারত শাসন আইন কার্যকর করা হয়, অর্থাৎ 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো তার পরবর্তী বছর 1858 সালেই কিন্তু নতুনভাবে ভারত শাসন আইন কার্যকর করা হয়।